আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। ছাত্রদের উপর হামলার প্রতিবাদে গাজীপুর সদর উপজেলার রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশে যোগ দিয়ে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আলী নাসির খান স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। এদিকে সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান। শুক্রবার রাতে গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় বৈষম্য বিরোধী জনতা। এই সময় স্থানীয়রা তাদের কয়েকজনকে আটক করে মারধর করে। এতে 15 জন আহত হয়েছে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে গুরুতর আহত 10 জনকে ঢাকায় আনা হয়েছে। আমরা গতকালকে গাজীপুরের পুলিশ সুপার, গাজীপুরের ডিসি এবং জিএমপির কমিশনের কোনো ধরনের সহযোগিতা পাই নাই। এই 3 পদের ব্যক্তিকে অনতিবিলম্বে গাজীপুর থেকে অপসারণ করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে এই আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক দ্রুত আইনে বিচার করে তাদের শাস্তি কার্যকর করার প্রকাশ্য ভূমিকা নিতে হবে। এদিকে গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা হামলা চালিয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এর আগে হাসপাতাল ঘুরে আহত ছাত্রদের খোঁজ খবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গতকাল রাতে আহত 5 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 3 জনের মাথায়, একজনের ডান হাতে ও আরেকজনের শরীরে গুরুতর আঘাত রয়েছে। আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের। এদিকে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, হামলা, পাল্টা হামলার ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে সুপ্রিম কোর্ট এলাকায়। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। সুপ্রিম কোর্ট এলাকায় মুরেল ভেঙে ফেলা হবে এমন তথ্যের ভিত্তিতে সকাল থেকেই গোয়েন্দা নজরদারি বাড়িয়ে নিরাপত্তা জোরদার করা হয়। আদালতের প্রত্যেকটি প্রবেশ মুখে মোতায়েন করা হচ্ছে পুলিশ ও সেনাবাহিনীর এপিসি সহ অন্যান্য সরঞ্জাম। খুব জরুরি প্রয়োজন ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকে। চলমান রয়েছে তল্লাশি কার্যক্রম। দর্শক, এই মুহূর্তে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আছেন সহকর্মী বিপুল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিপুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে সুপ্রিম কোর্ট এলাকার পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে জানাবেন। ফারিয়া, আসলে নিরাপত্তার সাথে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের প্রাঙ্গণের প্রতিটা গেট একেবারে নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে এবং আমরা এখানে সকাল থেকে এই নিরাপত্তা বাহিনীর সদস্যরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই হাইকোর্ট প্রাঙ্গণে আসে এবং আমরা যতটুকু দেখতে পেয়েছি যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যতগুলো গেট রয়েছে, বিশেষ করে 5টি গেটে যে জনসাধারণ হতে শুরু করে বিভিন্ন লোক প্রবেশ করে, প্রত্যেকটা গেটে কিন্তু এইভাবে নিরাপত্তা চাদরে ঘিরে রাখা হয়েছে। এবং আমরা যতটুকু খবর পেয়েছি বা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে নিরাপত্তার সাথে এবং যে সারা দেশে যে ভাঙচুর হচ্ছে, বিভিন্ন বাড়িঘর ভাঙচুর করছে এবং মুরাল ভাঙচুর করছে, সেই প্রেক্ষিতে কিন্তু এখানে কঠোর অবস্থান নিয়েছে। আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনীর বেশ কয়েকটি সাজোয়া যান রাখা হয়েছে প্রতিটা গেটে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং অন্যান্য যে গেটগুলো আছে প্রতিটা গেটে কিন্তু এভাবে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন সরঞ্জাম কিন্তু আমরা দেখতে পেয়েছি। সেই সাথে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে চাই যে
এখানে যারা প্রবেশ করছেন তাদেরকে অবশ্যই বিভিন্নভাবে তল্লাশি করা হচ্ছে এবং কোনো কারণ ছাড়া কিন্তু কাউকে এখানে প্রবেশ করতে দিচ্ছে না। সেই সাথে আমরা আরও দেখতে পেয়েছি পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন কোর্টের ভেতরেই, এবং আমরা যতটুকু জানতে পেরেছি নিরাপত্তার সাথে এখানে যারা রয়েছেন তারা সবার সাথে কথা বলছে। এবং ক্যামেরার চোখে আপনার মাধ্যমে দেখাতে চেষ্টা করছি যে কোর্টের বাইরেও কিন্তু পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন, এবং এখানে এপিবিএন হতে শুরু করে বিজেপির অন্যান্য সদস্যরা অন্যান্য গেটে কিন্তু অবস্থান করছে। আমরা এখানকার বেশ কয়েকজন পুলিশ সদস্যের সাথেও কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে নিরাপত্তার স্বার্থে সারা বাংলাদেশে যে একটা ভাঙচুরের যে ঘটনা ঘটছে এখন সেটা থেকে রক্ষা করার জন্য এবং সুপ্রিম কোর্টের যে নাশকতা হতে পারে এমন গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতেই। সেই সাথে এখানকার পরিস্থিতি বলতে গেলে এখানে যারা আজকে শুক্রবার বন্ধের দিন তেমন একটা লোকের সমাগম নেই হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে, তবে কিছু কর্মকাণ্ড যেগুলো চলে বন্ধের দিনও সেগুলো চলমান রয়েছে, এবং এখানকার আশপাশের যে এলাকার লোকজন রয়েছে তারাও কিন্তু ভিড় করছেন দূর থেকে, রাস্তার অপোজিট সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে কি হতে যাচ্ছে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেই সাথে এখানকার সেনাবাহিনীরও ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, প্রতিটা গেটেই কিন্তু সেনাবাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে, অর্থাৎ সকালে যেরকম উপস্থিতি ছিল সেই সংখ্যা কিন্তু এখন বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগেও আরও বেশ কয়েকজন সেনাবাহিনীর সদস্য গাড়ি নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। সেই সাথে আপনাকে জানিয়ে চাই সেটা হচ্ছে কোর্টের যে গেটগুলো রয়েছে সেই প্রত্যেকটা গেটে কিন্তু আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ি কিছুক্ষণ পরপর টহল দিচ্ছে, এবং নিরাপত্তার সাথে তারা বিভিন্ন জায়গায় কিন্তু চেকপোস্ট বসিয়ে বিভিন্ন চেক করা হচ্ছে। তো ফারিয়া ছিল আমার কাছে হাইকোর্ট থেকে সর্বশেষ তথ্য। বিপুল, আপনাকে ধন্যবাদ। অন্তর্বর্তী সরকারের সমালোচনা হবে, তবে ডক্টর ইউনূসকে ব্যর্থ হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বলেন, ভারত থেকে স্বৈরাচার শেখ হাসিনা উস্কানিমূলক মন্তব্য দিচ্ছে আর তা বাস্তবায়ন করার চেষ্টা করছে তার এজেন্টরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতি বইয়ের প্রকাশনা উৎসবে কথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম বলেন, দেশে পতিত স্বৈরাচার ও তার সাঙ্গপাঙ্গরা যেন ফিরে না আসতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আইন নিজের হাতে না তোলার আহ্বানও জানান তিনি। আমরা পরস্পরের অনেক বিষয় সমালোচনা থাকবে। আমি এর আগেও বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। আমরা একটু থেমে যাব, ওরা আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে। এইটা যাতে না হয়, বাংলাদেশে যাতে কোনো ধরনের কোনোভাবে স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গরা ফিরে আসতে পারে, এটা আমাদের দেখতে হবে। গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকা মেডিকেলে আছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। দীপ্ত নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। দীপ্ত, আহতদের বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখানে কিন্তু গতকালকে রাতে যে গাজীপুরে হামলা হয়েছিল সেই হামলার পরে যারা গুরুতর অবস্থায় আহত হয়েছিলেন সেই 10 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমরা সকালে এখানকার যে ইনচার্জ রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম, তারা গুরুতর অবস্থায় মধ্যরাত থেকে এখানে ভর্তি হয়েছে বলে জানিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন এবং তিনি আহতদের সঙ্গে কথা বলেছেন, এবং তারপরে কিন্তু গণমাধ্যম কর্মীদের তিনি জানিয়েছেন এই যে সহিংসতার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু তিনি আশ্বস্ত করেছে। এর আগে যদি একটু বলি যে গতকালকে রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ইয়াকুব মোজাম্মেল হকের গাজীপুরের যে বাসা রয়েছে সেখানে কিন্তু আক্রমণে ভাঙচুর করার চেষ্টা করে ছাত্র জনতা। সে সময় মাইকে ঘোষণা দিয়ে ডাকাত সন্দেহে কিন্তু এলাকাবাসীর এবং যে আওয়ামী লীগের যে সমর্থকরা তারা এই ছাত্র জনতার উপর হামলা করে এবং
সে সময় প্রায় 15 জন আহত হয়, তার ভিতরে গুরুতর 10 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অনেকটাই গুরুতর অবস্থায় তারা আছে, আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, এবং তাদের চিকিৎসা চলছে। সরকারের পক্ষ থেকে তাদের চিকিৎসার যে দায়ভার সেটিও কিন্তু নেওয়া হয়েছে। তো ফারিয়া এই ছিল রাজধানীর ঢাকা মেডিকেল। আপনাকে ধন্যবাদ। ছাত্রদের উপর হামলার প্রতিবাদে গাজীপুর সদর উপজেলার রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো সমাবেশ করছে, এই মুহূর্তে সেখানে কি অবস্থা দেখছেন? সর্বশেষ তথ্য কি আছে আপনার কাছে জানাবেন। জি ফারিয়া, আপনি জানেন যে গতকালকে কিন্তু সেই সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক যে মন্ত্রীর বাসভবনে হামলা হয়েছে, সেই হামলার ঘটনায় কিন্তু 15 থেকে 16 জন ছাত্র বৈষম্য ছাত্র আহত হয়েছে। সেই আহতর দাবি নিয়ে আজ কিন্তু দুপুর থেকেই এখানে এই গাজীপুর জেলা প্রশাসক রয়েছে তার মাঠ কার্যালয়ে কিন্তু তারা বিক্ষোভ করে আন্দোলন করতেছে। আমি এই মুহূর্তে জেলা প্রশাসকের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কে তারা অবস্থান করে বিক্ষোভ করছেন, এবং এরই মধ্যে আপনি দেখেছেন যে এই সড়কে কিন্তু যে যানবাহন চলাচল করতে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। তবে আমি তাদের জানিয়েছেন যে আগামী 12 ঘন্টা তারা আলটিমেটাম দিয়েছে। এই 12 ঘন্টার মধ্যে যদি এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষরদের গ্রেপ্তার করা না হয় এবং তাদেরকে যেখানে যেখানে তাদের আওয়ামী লীগের অফিস এবং বাড়ি রয়েছে তাদের তল্লাশি না করা হয়, তাহলে কিন্তু তারা আরো কঠোর থেকে কঠোর আন্দোলনে যাবেন বলে তারা জানিয়েছেন। তবে এই মুহূর্তে যে বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু এই সড়কেই তারা অবস্থান করছেন। তারা দাবি জানাচ্ছেন যে পর্যন্ত আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোষরদের গ্রেপ্তার এবং তাদের আওয়ামী লীগের কার্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে সেগুলো বন্ধ করা না হয়, তারা কিন্তু আরো কঠিন আন্দোলনে চলে যাবেন বলে তারা জানিয়েছেন। এদিকে যে হাসপাতালে রয়েছেন যারা আহত হয়েছেন তারা কিন্তু এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং গুরুতর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ঢাকা প্রেরণ করেছেন। জি ফারিয়া, এই ছিল গাজীপুর থেকে যে বৈষম্য ছাত্র এবং বিক্ষুব্ধ জনতা কিন্তু সমাবেশ থেকে আমি সর্বশেষ খবর জানিয়ে দিলাম। আপনাকে ধন্যবাদ। বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্নে হাতে হাত রেখে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আন্দোলন করেছিল ছাত্র জনতা। ফলে টানা 16 বছরের ক্ষমতার মসনদ থেকে ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় স্বৈরাচার শেখ হাসিনা। গণ অভ্যুত্থানের 6 মাস পার হতেই বিপ্লবীদের মধ্যে দেখা দিয়েছে মতপার্থক্য। বিশ্লেষকদের মতে বিপ্লবের সুফল পেতে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রফিকুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আলাউদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে গ্রাফিতি আঁকছেন জুলাই বিপ্লবের অন্যতম অংশগ্রহণকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবিদুল ইসলাম। এতে লেখা, প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়েন না। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে এমন গ্রাফিতি। আগস্টের 5 তারিখ সকাল 10:30। বিজয়ের ঠিক আগ মুহূর্তে ঘাতকের অস্ত্রের মুখে দাঁড়িয়ে এভাবেই ঐক্যের ডাক দিয়েছিলেন আবিদ। অসংখ্য জীবনের বিনিময়ে এসেছিল চূড়ান্ত বিজয়। এখন প্রশ্ন, 6 মাস পরে এসে কেন এমন গ্রাফিতি? বিভিন্ন ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন আমরা মতানৈক্য দেখেছি, লাস্ট পর্যন্ত আমরা সংঘর্ষ পর্যন্ত লিপ্ত হতে আমরা দেখেছি। এটা আমাদের জাতির জন্য লজ্জাজনক এবং গণঅভ্যুত্থানের স্পিরিটকে ব্যাহত করে, যার ফলশ্রুতিতে মনে হলো যে ওই 5 আগস্টের যে ডাকটা যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যান না, এখনও সেটা প্রাসঙ্গিক। দেশি বিদেশি ষড়যন্ত্র আর অনৈক্যের কারণে বিপ্লব ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তিনি। ক্রেডিটটা মুক্তিযুদ্ধের মতো একদিকে যাচ্ছে, বিহাইন্ড দ্য সিনে যারা ছিল কিংবা যারা ভূমিকা রেখেছে আমরা সত্যিকার অর্থেই সবাই সকলকে ওন করতে পারতেছি না, যার ফলশ্রুতিতে একটা ব্যাহত হওয়ার একটা সম্ভাবনা সংখ্যা থেকেই যাচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা বলছে দলমত নির্বিশেষে ঐক্যের বার্তা দিচ্ছে এই গ্রাফিতি। এই যে আমাদের মধ্যে একটা ফাটল তৈরি হচ্ছে, এটা কি হচ্ছে, আমাদের শত্রু যারা আওয়ামী ফ্যাসিস্ট যারা তারা আবার একটা সুযোগ হিসাবে গ্রহণ করবে। প্রত্যেকে দল নিয়ে চলে যাচ্ছে। সো সবাইকে ঐক্যবদ্ধ রাখতে আমি মনে করি যে এই স্লোগানটি ভালোই গুরুত্বপূর্ণ। ছাত্র সংগঠনের নেতারাও নিজেদের মধ্যে ঐক্যের ঘাটতি অনুভব করছে। মৌলিক প্রশ্নগুলোতে ঐক্যমত থাকাটা খুবই জরুরি। এটা না থাকলে এখানে আবার বহিঃশত্রু, আবার ষড়যন্ত্রকারীরা এখানে স্থান করে নেবে। হাজার হাজার তরুণ তরুণীরা, ছাত্র জনতারা জীবন দিলেন, তাদের যে একটা স্বপ্ন
সেই স্বপ্নটার কথা মনে হয় এখন তাহলে অনেকেই ভুলে গেছে। মানে ক্ষমতার প্রতিযোগিতায় এখন কে দ্রুত আসলে এগিয়ে যেতে পারে, হ্যাঁ, কে দ্রুত আসলে ক্ষমতার চেয়ারে বসতে পারে, ক্ষমতার কত বেশি ভাগ তারা নিতে পারে। শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর আব্দুর রব মতপার্থক্যকে স্বাভাবিকভাবেই দেখছেন, তবে ফ্যাসিবাদ প্রশ্নে সবাইকে এক থাকার তাগিদ তার। মত পথ রাজনৈতিক দর্শন সবকিছুর ঊর্ধ্বে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক স্পিরিট নিয়ে সবাই যেন আমাদের ছোটোখাটো যে মত অনৈক্য সেগুলোকে আমরা দূর করে দেশের স্বার্থকেই ঊর্ধ্বে তুলে ধরব এবং এর ভিত্তিতেই আমরা ঐক্যবদ্ধ থাকব। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। বাজার থেকে প্রায় উধাও সয়াবিন তেল, এলাকার বাজারগুলোতে মিলছে না সয়াবিন তেল। এ নিয়ে ক্ষোভ জানিয়েছে ক্রেতারা। বিক্রেতারা বলছেন খুব সামান্য তেল সরবরাহ করছে কোম্পানিগুলো। এদিকে 10 থেকে 15 টাকা কমেছে ডাল ও ছোলার দাম। প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে 115 টাকায়। শীতকালীন সবজি বিক্রি হচ্ছে বছরের সবচেয়ে কম দামে, তবে দাম বাড়তি চাল, ইলিশ মাছ, গরুর মাংসের। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। শীতকালীন সবজির ভরপুর সরবরাহে বাজারে বইছে বেশ স্বস্তির হাওয়া। 50 টাকার নিচে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের শীতকালীন সবজি। 20 থেকে 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু। দাম বেশ কম, কম মানে অনেক কম তুলনামূলকভাবে আগের তুলনায়, এবং অন্য জিনিসেরও দাম কম, পেঁয়াজের দাম কম, আলুর দাম কম। কৃত্রিম সংকট তৈরি করে গত ডিসেম্বরে লিটারে 8 টাকা বাড়াতে সফল হয়েছে সয়াবিন তেল সরবরাহকারীরা। রমজানকে সামনে রেখে ফের একই পথে হাঁটছে তারা। তেলের একদম সরবরাহ বন্ধই নেই, খুবই কম দিচ্ছে তেল। 1 লিটার 2 লিটার করা তেল দিচ্ছে, গায়ের যে দাম লেখা ওই দামেই। 5 লিটার কালকে দিচ্ছে 5 কার্টন, তার সাথে আবার আটাও দিতেছে। তেল পাওয়াই যায় না, 5 লিটার তেল কিনতে গেলে আরো কিছু নিতে হবে সাথে। সিন্ডিকেট আছে, দাম কমাই দিয়ে গেলে আবার বাড়াইয়ে ফেলায়। তবে ডাল ও ছোলার দামে কিছুটা স্বস্তি। দাম কমেছে 10 থেকে 15 টাকা। নতুন করে দাম না বাড়লেও চালের দামে অস্বস্তি ভোক্তাদের। কয়েকজনে শুধু বাজার মনিটরিং করে তারা ঠিক করতে পারে না, আর ঠিক আমরা হইতে রাস্তাঘাটে চাঁদাবাজি এগুলো বন্ধ করতে হবে। বাজার মনিটরিং এ ঘাটতি তো অবশ্যই, এটা তো মনে করেন যে আরো একটু ভালো করে করা দরকার, যে মনে করেন যে তাহলে আমাদের সাধারণ মানুষের জন্য ভালো হবে। বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা কেজি দরে, গরুর মাংস 750 এবং খাসির মাংস 1200 টাকা। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। উইমেন্স ফেলোশিপ ফাউন্ডেশনের বিশিষ্ট নেতা রেবেকা ওয়াগনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বৈঠকে তারেক রহমানের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। রোববার রাতে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এই আলোচনায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, আন্তর্জাতিক সহযোগিতা, বৈশ্বিক শান্তি সমৃদ্ধি সহ বিভিন্ন বিষয় উঠে আসে। এ সময় ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। খেলার খবর। স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে উৎসব মুখর পরিবেশ শেষ হলো ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন। 10,000 প্রতিযোগীর অংশগ্রহণে এটা ছিল দেশের ইতিহাসে সবচেয়ে বড় ম্যারাথনের আসর। খেলাধুলার বিকাশ ঘটাতে ম্যারাথনকে দেশব্যাপী ছড়িয়ে দেবার পরিকল্পনা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অরণ্য গফুরের রিপোর্ট। ভোরের আলো ফোটার আগেই বেজে ওঠে ম্যারাথনের বাঁশি। 300 ফিটের প্রশস্ত সড়কে সোডিয়াম আলোর নিচে নৌবাহিনী প্রধানের উদ্বোধনের পর প্রতিযোগিতায় মাতে দৌড়বিদরা। ফুল ম্যারাথন, হাফ ম্যারাথন, মিনি ম্যারাথন, ভেটেরান ও ফ্রেশার এ 5 ক্যাটাগরিতে আলাদা বিভাগে দৌড়ান নারী ও পুরুষ। ছিল শিশু ও বয়স্কদের অংশগ্রহণও। সময়ের মধ্যে শেষ করলেই পদক পেয়ে রোমাঞ্চের বার্তা তাদের চোখে মুখে। সব মিলে 15-10 কিলোমিটার আমার ইভেন্ট, সব মিলে প্রায় 35 থেকে 40টা ইভেন্ট এখন পর্যন্ত দেওয়া হয়েছে। বাচ্চাদের দেখার পর মনে ছিল আরো 20 বছর বা 30 বছর আগে যদি শুরু হতো তাহলে তো আমি দৌড়াইতে পারতাম। লাইফটা যে একটা রেস, এই রানের মধ্যে আমি এটা ফিল করতে পারলাম। একটা মেন্টাল পিসও দিচ্ছে যে কনফিডেন্ট আমি পারবো। ফুল ম্যারাথন পুরুষে আল আমিন ও নারীতে পাপলা খাতুন এবং হাফ ক্যাটাগরিতে পুরুষে আশিক আহমেদ ও নারীতে লাপলা খাতুন চ্যাম্পিয়ন হন। পুরস্কার তুলে দেন সেনাপ্রধান। খেলার মাঠ কমে যাওয়ায় আফসোস জানিয়ে ম্যারাথনে জোর দেন জেনারেল ওয়াকারুজ্জামান। মাঠের সংখ্যাও কমে গেছে, খেলার যে সমস্ত সুযোগ সুবিধা দৌড়ঝাঁপ করা সেটাও কমে গেছে। এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি সারা বাংলাদেশে এই ম্যারাথনের মাধ্যমে
এই ইয়াং জেনারেশনকে আমরা এটাতে সম্পৃক্ত করব। আন্তর্জাতিক সক্ষমতা অর্জনে জাতীয় পর্যায়ে নিয়মিত ম্যারাথনের বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা। অরণ্য গফুর, RTV, ঢাকা। দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলা সংবাদ বিকেল 4:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।